আচ্ছা Okay. Hi, you are audible to us. আচ্ছা আচ্ছা, বলো দেখি যে এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাতে তুমি ডিগ্রি করেছো, yes. তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নর্মালি কি কি জিনিসের ওপর কাজ করে? হ্যাঁ স্যার, স্যার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সেক্টর আমরা দেখতে পাই। মেন হচ্ছে যেরকম পাওয়ার সেক্টর আছে, পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার জেনারেশন আছে, তারপরে অটোমোবাইল সেক্টর আছে স্যার, তো ওটার উপর আছে, তারপরে ম্যানুফ্যাকচারিং দিকটা আছে স্যার। No, my question is how a mechanical engineer can give his view, his participation, his contribution towards the nation. কিভাবে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেশের জন্য বা রাজ্যের জন্য বা নিজের এলাকার জন্য কিভাবে কন্ট্রিবিউশন তার থেকে থাকে? হ্যাঁ স্যার, স্যার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্যার আমাদের যে যে আমরা যে প্রোডাক্ট গুলো ইউজ করছি, তো সেটার যে ডিউরেবিলিটি, রিলায়েবিলিটি, এগুলোকে এনশিওর করছে স্যার। আমরা যে একটা ভেহিকলও আমরা ইউজ করছি, সেটার যে সেফটি কতটা, সেটা যদি ডিস্টরশন হয়ে যায় অথবা হয়ে যায়, তো সেটাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো সেইগুলোর দিক দিয়ে আমাদের সেফগার্ড করছে স্যার। আর আমরা যে মানে ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়াল ইউজ করছি, সে মানে পাম্প হোক আর যেখানেই হোক, তো সেখানে প্রপার ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে কিনা, তো সেগুলো স্যার আমরা দেখছি। তো যেখানে যেরকম হেলথ সেক্টর স্যার, ওখানে পাম্পের খুব একটা মানে জরুরি ফাংশন আছে। তো সেখানে যদি প্রপারলি ওই ফাংশন না করে স্যার পাম্প আর ওরকম মানে পাম্পের মতন ডিভাইস, তো স্যার ওখানে হেলথের ইস্যু হতে পারে, মানে ওটা একটা ক্রিটিক্যাল জোন। ওই দিকগুলো আছে। আর তাছাড়া আহ, তো স্যার যেটা মানে পাওয়ার জেনারেশন তো আছে, ওটা সবসময় মানে আমরা ওটা ছাড়া তো আহ, ভাবাই সম্ভব না। আচ্ছা, এই পাম্পের রিগার্ডিং হাইড্রোলিক মেশিন যে সমস্ত রয়েছে, তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কারিকুলামেও এই সমস্ত জিনিস পড়ানো হয়। তো হাউ ইউ উইল বি এবল টু ডিফারেন্সিয়েট সিভিল ইঞ্জিনিয়ার আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই পাম্প রিগার্ডিং যে অপারেশন রয়েছে বা মেনটেনেন্স রয়েছে, সেই ক্ষেত্রে কিভাবে এটাকে ডিফারেন্সিয়েট হবে? হ্যাঁ স্যার, আমরা যেরকম পাম্পে আলাদা আলাদা যেরকম স্যার পাম্পে ভাইব্রেশন হচ্ছে, এই পার্টগুলো ফোর্সেস কি করে ট্রান্সমিট, ভাইব্রেশনটা আসছে কেন, যে পাম্পটা খারাপ হচ্ছে কেন, ওভারলোড হচ্ছে কেন স্যার, এগুলো আমরা মেনলি দেখি ওখানে। তো তো ওই ব্যাপারটা, পাম্পের প্রপার ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, কোরোশন কেন হচ্ছে, যদি পাম্পের কোরোশন মানে খারাপ হয়ে থাকে স্যার, ইম্পেলার ড্যামেজ হচ্ছে, ক্যাভিটেশন হচ্ছে, তো স্যার এই পার্টগুলো বেসিক্যালি মেকানিক্যালি দেখা। যেরকম স্যার এনপিএসএইচ আমরা ওই জিনিসগুলো দেখি। তো ওই পার্টগুলো মেনলি আমরা দেখছি। আচ্ছা, হাউ উইল বি এবল টু ডিফারেন্সিয়েট ইন বিটুইন স্ট্রেস অ্যান্ড প্রেসার, স্ট্রেস এবং প্রেসার এই দুটোর মধ্যে কিভাবে বিভেদকরণ করবে? স্যার প্রেশার হচ্ছে, প্রেশার ইজ ডিউ টু দি অ্যাপ্লাইড লোড স্যার। প্রেশার হচ্ছে লোড অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া স্যার। আর স্ট্রেস হচ্ছে রেজিস্টিভ ফোর্স ইনডিউসড উইদিন দ্য বডি ওয়েন দি লোড ইজ অ্যাপ্লাইড স্যার। এটা একটা স্যার ডিফারেন্স। আচ্ছা, কোনটা কোনটা ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রপার্টি? স্যার স্ট্রেস হচ্ছে ইন্টারনালি আমাদের ইনডিউস হচ্ছে স্যার, যেটা রেজিস্টিভ ফোর্স, যেটা পার ইউনিট এরিয়া ইন এ সেকশন, সেটা হচ্ছে স্ট্রেস স্যার। আর প্রেশার যেটা হচ্ছে, প্রেশার আমরা মানে একটা বডি আরেকটা বডির উপর অ্যাপ্লাই করছে, অথবা যেরকম আমরা স্যার ফ্লুইডে দেখছি যে প্রেশার অ্যাপ্লাই হচ্ছে, ওটা ইন্টারমলিকুলার কলিশনের জন্য হচ্ছে, ওটার খুব মানে অথবা হাইটের জন্য হচ্ছে, তো সেই সেটা একটা অন্য জিনিস। মানে ওটা অ্যাপ্লাইড, একটা ফ্লুইড অন্য একটা বডির উপর অ্যাপ্লাই করছে, অথবা তো সেই ব্যাপারটা ওখানে আছে। কিন্তু স্ট্রেস সেটা সেই বডির মধ্যেই অ্যাপ্লাই হচ্ছে, মানে ইনডিউস হচ্ছে। জিনিসটা আছে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ মোর ফান্ডামেন্টাল, স্ট্রেন অর স্ট্রেস?
স্যার স্ট্রেন আমি বলবো স্ট্রেন আগে আসছে, তারপর স্ট্রেন মানে স্যার ডিফর্মেশন আসছে, আগে ডিফর্মেশন হচ্ছে তারপরে স্ট্রেসটা জেনারেট হচ্ছে। যেই ডিফর্মেশন চালু হচ্ছে তখন সেটাকে রেজিস্ট করার চেষ্টা হচ্ছে, তো তারপর স্যার স্ট্রেস। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে কি বোঝো? স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে সেকেন্ড মোমেন্ট, যেটাকে আমরা বলছি সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অর মাস, সেটাকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে পারি। মোমেন্ট অফ দ্য মোমেন্ট কিভাবে অফ ডিফাইন করবে? আচ্ছা, ট্রায়াঙ্গুলার সেকশনের শিয়ার স্ট্রেস কিভাবে বার করতে হয় জানা আছে? স্যার মানে গ্র্যাজুয়ালি ভ্যারিং লোডের কথা বলছেন কি স্যার? ট্রায়াঙ্গুলার সেকশন রয়েছে, ঠিক আছে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করবে। ইটস নট অ্যাবাউট দ্য এক্সটার্নাল লোডিং, ট্রায়াঙ্গুলার লোডিং বা গ্র্যাজুয়ালি ভ্যারিং লোড নয়, ইউনিফর্মলি ভ্যারিং লোড নয়। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ট্রায়াঙ্গুলার সেকশন, শিয়ার স্ট্রেস অফ এ ট্রায়াঙ্গুলার সেকশন। সেটা বলে মনে হচ্ছে না পিওর। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নিউট্রাল অ্যাক্সিসকে কিভাবে ডিফাইন করবে? নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে স্যার সেই মানে অ্যাক্সিস মানে বিমের যেখানে কোনো রকম বেন্ডিং স্ট্রেসটা আমাদের জিরো হচ্ছে স্যার, সেটাকে আমরা নিউট্রাল অ্যাক্সিস বলতে পারি। আচ্ছা, ইলাস্টিক লিমিট এবং ইল্ড পয়েন্ট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ স্যার, স্যার ইলাস্টিক লিমিট হচ্ছে আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের সেই পয়েন্টটা যার পর থেকে স্যার স্ট্রেস আর স্ট্রেন লিনিয়ার আর থাকছে না স্যার। তো সেই পয়েন্টের পর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভ লিনিয়ারিটি শো হচ্ছে না, সেটা একটা। কিন্তু ইল্ড পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা যেখানে স্যার আমাদের স্ট্রেনটা মানে অনেক বেশি বেড়ে যাচ্ছে, অ্যাপ্লাইড লোড যতটা দেওয়া হচ্ছে তার চেয়ে অনেক বেশি মানে স্ট্রেস বেড়ে যাচ্ছে স্যার। তো সেটাকে আমরা ইল্ড পয়েন্ট, মানে পার্মানেন্ট ডিফরমেশন যেখান থেকে বেসিক্যালি স্টার্ট হয়ে যাচ্ছে, প্লাস্টিক ডিফরমেশন। আচ্ছা, শিয়ার সেন্টার এবং সেন্টার অফ গ্র্যাভিটি, এই দুটোর মধ্যে কিভাবে ডিফারেন্স করবে? স্যার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সেই পয়েন্ট একটা বডির মধ্যে যেখানে স্যার পুরো ওর ওয়েটটা অ্যাক্ট হচ্ছে স্যার, সেটাকে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বলতে পারি। আর শিয়ার সেন্টার হচ্ছে স্যার যেখানে কোনো টুইস্টিং মোমেন্ট নেই, যে রেজাল্টেন্ট শিয়ার স্ট্রেস যেখানে যেই পয়েন্টটাতে অ্যাপ্লাই হচ্ছে তারপর সেখানে শুধু বেন্ডিং থাকতে পারে কিন্তু টুইস্টিং মোমেন্ট। আচ্ছা, হোমোজিনিয়াস মেটেরিয়াল আর কম্পোজিট মেটেরিয়াল কিভাবে ডিফাইন করবে? হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল স্যার মানে যে আমাদের যে কম্পোজিশন ম্যাটেরিয়ালের ওটা থ্রু আউট দ্য ভলিউম ওটা আমাদের সেম থাকছে, সেটাকে আমরা হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল বলতে পারি। আর কিন্তু কম্পোজিট ম্যাটেরিয়াল হচ্ছে স্যার যখন দুটো অথবা তার চেয়ে বেশি ম্যাটেরিয়াল দিয়ে একটা জিনিসকে বানানো হচ্ছে তার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইনক্রিজ করার জন্য, সেটাকে আমরা কম্পোজিট ম্যাটেরিয়াল বলতে পারি। হেটেরোজিনিয়াস আর কম্পোজিটের তফাৎ কি? স্যার হেটেরোজিনাস হচ্ছে যেখানে স্যার আমাদের কেমিক্যাল কম্পোজিশনটা সেম থাকবে। তো
থ্রু আউট দ্য মাস আমাদের কেমিক্যাল কম্পোজিশনটা সেম থাকবে। কিন্তু স্যার কম্পোজিটে মানে সেটা হচ্ছে না। কম্পোজিটে আমরা একটা পার্টিকুলার লেন্থ অব্দি আমরা মানে ম্যাটেরিয়াল, দুটো ম্যাটেরিয়ালকে স্যান্ডউইচ করে মানে ই করার চেষ্টা করছি, স্ট্রেংথটাকে বাড়ানোর চেষ্টা করছি। ওখানে স্যার ওই স্যান্ডউইচের ব্যাপারটা নাও থাকতে পারে, ওখানে হেটেরোজেনাসে স্যার মানে কম্পোজিশনে ভ্যারি করতে পারে থ্রু আউট মাসের পুরো ভলিউমটার। আচ্ছা, দেখো বিষয়টা হচ্ছে যে বাকি প্রশ্নগুলো তুহিন স্যার আর প্রীতম স্যার করবে। সি, when you are telling something, the difference in between two different things, two different thing বলতে কোনো একটা বিশেষ জিনিস তাদের মধ্যে সিমিলারিটি বা সাদৃশ্য রয়েছে এবং তাদের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে, ঠিক আছে? সিমিলার জিনিসকেই তার মধ্যে ডিফারেন্স নর্মালি তোমাকে প্রশ্ন করবে এবং সেই সম্পর্কিত উত্তরটা জানা দরকার। সি, হোমোজিনিয়াস অ্যান্ড কম্পোজিট মেটেরিয়াল, ঠিকই বলেছো, ঠিক আছে। নর্মালি হোমোজিনিয়াস মেটেরিয়ালের ক্ষেত্রে যদি উত্তরটা একটু প্রপার ওয়েতে দেওয়া হয় যে কম্পোজিশন অ্যান্ড দ্য প্রপার্টি থ্রু আউট ইট উইল বি সেম ইন কেস অফ হোমোজিনিয়াস মেটেরিয়াল, কিন্তু কম্পোজিটের ক্ষেত্রে দুই বা তার অধিক মেটেরিয়াল তার ডিফারেন্ট প্রপার্টি এক্ষেত্রে থেকে থাকে, ঠিক আছে। একটু টেকনিক্যাল ওয়েতে বললে ভালো হয়, ঠিক আছে। আর যে প্রশ্নগুলো করেছিলাম যে সিয়ার সেন্টার এবং সেন্টার অফ গ্র্যাভিটি, সিয়ার সেন্টার আমি আগের দিনই বলেছিলাম এর উত্তরটা, যে সিয়ার সেন্টার উইচ ইজ আ পয়েন্ট, ঠিক আছে, যেখানে সিয়ার ফোর্সের অ্যাপ্লিকেশনে কোনো রকম টর্শন জেনারেট হয় না, ঠিক আছে, কোনো রকম টর্শন জেনারেট হয় না, বেন্ডিং থাকে। কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি ওটাও একটা পয়েন্ট, কোনো একটা পার্টিকুলার সেকশনের কোনো একটা পয়েন্ট, যেখানে পুরো সেকশনের ওয়েটটা ওখানে কনসেন্ট্রেটেড থাকে। That means the total weight of the section which is concentrated in a point that is called as a center of gravity. আর শিয়ার সেন্টার, যেখানে শিয়ার ফোর্সের অ্যাপ্লিকেশনে কোনো রকম টর্সনাল মোমেন্ট বা টর্শন জেনারেট হবে না, বেন্ডিং which can occur, which can be present on that particular point, ঠিক আছে। আর এলাস্টিক লিমিট ইল পয়েন্ট যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা তুমি ঠিকই বলেছো যে ম্যাক্সিমাম স্ট্রেস পার্মানেন্ট ডিফরমেশন নর্মালি হবে না, ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে আপ টু ইলাস্টিক লিমিট, এন্ড এই পয়েন্টে উই ক্যান সি প্লাস্টিক ডিফরমেশন অর ইনএলাস্টিক ডিফরমেশন, ঠিক আছে। আচ্ছা, আর কি প্রশ্ন করেছিলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়াটা তোমাকে যেটা বলেছো সেটা কিন্তু ভুল নয়, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফাইন করতে গেলে মেকানিক্যাল ওয়েতে বলার থেকে বেটার হবে যে মোমেন্ট অফ ইনার্শিয়া which is defined as the resistance of any cross section to bending or flexure. বেন্ডিং বা ফ্লেক্সারে যে রেজিস্ট্যান্সটা প্রদান করা হয় কোন একটা পার্টিকুলার জিওমেট্রি তার ক্রস সেকশনের উপর, ঠিক আছে। আর কি, আর কিছু প্রশ্ন করেছিলেন? হ্যাঁ স্যার, ট্রায়াঙ্গেলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা মানে কি করে বের হবে ট্রায়াঙ্গেলে স্যার? ট্রায়াঙ্গুলার সেকশনে তো মোমেন্ট অফ ইনার্শিয়া BH/36, ওটা মানে প্যারালাল ঠিক অ্যাক্সিস আছে। থিওরেম বলতে হবে কি স্যার ওটা? প্যারালাল এক্সিস থিওরেম ওখানে কাজে লাগাতে হবে। আমি বোধহয় শিয়ার স্ট্রেস জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে। হ্যাঁ ইয়েস স্যার। শিয়ার স্ট্রেস বিভিন্ন সেকশনে জেনে নেই, ঠিক আছে। এভারেজ শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, তার মধ্যে একটি ফর্মুলা রয়েছে, ঠিক আছে, যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কতটা হয় এভারেজ শিয়ার স্ট্রেসের, এবং শিয়ার স্ট্রেস ফর ডিফারেন্ট সেকশনস। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর ডিফারেন্ট সেকশন অ্যাজ ওয়েল অ্যাজ শিয়ার স্ট্রেস ফর ডিফারেন্ট সেকশন এবং শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ফর ডিফারেন্ট সেকশন।
দ্য জিওমেট্রি অর দ্য নেচার অফ দ্য কার্ভ, কার্ভটা কিরকম হয়, ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা শিয়ার স্ট্রেসের, সেই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে, করে। এই দুটো নর্মালি সেকশনের উপর যেহেতু ডিপেন্ড করে, তো ডিফারেন্ট সেকশনে ডিফারেন্ট হয়, এই জিনিসগুলো একটু দেখে নেবে। আর বাদ বাকি তো আর তেমন বোধহয় আমি প্রশ্ন করিনি। যেটা তোমাকে স্ট্রেস আর প্রেসার বলেছিলাম, নর্মালি দ্য মেইন ডিফারেন্স ইটস এ ইনহারেন্ট প্রপার্টি, ঠিক আছে, আরেকটা এক্সটার্নালি অ্যাপ্লাইড থিং। প্রেসার which we are applying from externally, and and space which is defined as, এটাকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি, ইটস ইন্টারনাল রেজিস্ট্যান্স which has been developed due to an external force. It's a inherent property, স্ট্রেস। আর স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে মোর ফান্ডামেন্টাল স্ট্রেন, একদম ঠিক বলেছো, এবং এই প্রশ্নটা পিএসসি তে বহুবার করেছে, ঠিক আছে। এই বেসিক্যালি কি হয়, তোমাকে বেশ কিছু জিনিস জানতে চাই, ঠিক আছে। যেমন বেন্ডিং মোমেন্ট কাকে বলে, কাকে বলে বলতে তোমাকে একদম প্রপার ওয়েতে মেকানিক্যাল টার্মটা জানতে চাইছে, ফর্মুলা জানতে চাইছে, তা না। দ্যাট মিনস বেন্ডিং মোমেন্ট হাউ উইল বি অ্যাবল টু ডিফাইন ইন ফিজিক্যাল টার্মস। কিভাবে, ধরো তোমার সামনে কোনো এমন ব্যক্তি রয়েছে যে হয়তো কিছু জানে না, তার মতো করে বোঝাতে, ঠিক আছে। উত্তরগুলো ভালোই দিয়েছো, এক আধটা একটু এদিক ওদিক হয়েছে। সো when time progresses, এটা নিউট্রালাইজ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, স্টেবিলাইজ হয়ে যাবে। অনেকটাই ঠিক হয়েছে। আগের থেকে টেকনিক্যাল ওয়েতে উত্তর দেবো, টেকনিক্যাল ওয়েতে উত্তর দেবে, মেকানিক্যাল ওয়েতে উত্তর না দেওয়াটাই চেষ্টা করবে, কারণ সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক ডিপলি কোশ্চেন করতে পারে। যাই হোক, ওভার টু তুহিন স্যার। থ্যাংক ইউ স্যার। শুভদীপ, একটু আগে তুমি বললে পাম্প নিয়ে, না? তো একটা Yes. রিয়েল কেস সিনারিও ধরো, তুমি অ্যাজ এ ইরিগেশন ইঞ্জিনিয়ার জয়েন করলে পিএসসিতে। তোমার কাছে একটা রিয়েল লাইফ সিচুয়েশন হলো, ফ্লাড হয়েছে কোনো একটা জায়গাতে। সেই জায়গাতে তুমি কি টাইপের পাম্প ইউজ করবে? স্যার ফ্লাডের ক্ষেত্রে নর্মালি মিক্সড ফ্লো পাম্প ইউজ করা হয় স্যার। মিক্স ফ্লো শিওর তুমি? মিক্সড ফ্লো হ্যাঁ স্যার, মানে স্যার স্ক্রু পাম্পও ব্যবহার করা যেতে পারে, কেন কি ওখানে স্লারিও থাকবে, তো সেটা ইনিশিয়ালি আমাদের তো স্লারি হাঁটানোটা মেন অবজেক্টিভ নয় না, প্রথমে আমাদেরকে জলটা ডিসচার্জ করতে হবে, তারপর তো স্লারি আসবে। ইয়েস স্যার। ওকে, যখন মনে করো পাম্প তোমাকে, সাপোজ ফ্লাড হয়েছে, তো অনেকগুলো পাম্প তোমাকে প্রকিউর করতে হবে, পাম্পগুলো এসে গেছে তোমার কাছে, এবার তোমাকে পাম্পগুলোর কোয়ালিটি চেক করতে হবে। তো তুমি কীভাবে কোয়ালিটি চেক করবে পাম্প? স্যার আমরা ফার্স্টে পাম্পটাকে চালিয়ে দেখতে পারি যে স্যার পাম্পে কোনো ভাইব্রেশন আসছে কিনা, ওটা দেখতে পারি। আর তাড়াতাড়ি ট্রিপ হচ্ছে কিনা, ওভারলোড, এই যে মাঝে মাঝে ট্রিপ হয়ে যায় স্যার, ওটা দেখতে পারি। হ্যাঁ, একটা কোম্পানির থেকে যখন একটা পাম্প তোমাকে ডেলিভার করছে, ওরা ভাইব্রেশনটা নিশ্চয়ই চেক করে দেখে নেবে। ইয়েস স্যার। তোমার মেন অবজেক্টিভ কি যখন কোনো পাম্প আসে, সেটার অবজেক্টিভ কি হয়, আমাদের কি কাজে, কি জন্য ইউজ করি আমরা পাম্প? স্যার মানে ওয়াটার ডিসচার্জ করার জন্য স্যার। হ্যাঁ, ডিসচার্জ করার জন্য। মানে প্রপারলি হেড পাচ্ছে কিনা স্যার, তাহলে ওটা দেখতে হবে। হ্যাঁ ঠিক, একটা হেডটা আমাকে ক্যালকুলেট করতে হবে, একটা ডিসচার্জ। এই দুটো মেন ক্রাইটেরিয়া কোনো পাম্প যখন কোনো প্রকিউরমেন্ট করা হয় কোয়ালিটি চেক করার জন্য, দুটো মেন ক্রাইটেরিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিক? নিউমেটিকে স্যার আমরা নিউমেটিক সিস্টেমে এয়ারকে আমরা মিডিয়াম হিসেবে ইউজ করি কোনো জিনিসকে ফোর্স ট্রান্সমিট করার জন্য। কিন্তু হাইড্রোলিক আমরা নর্মালি ফ্লুইড মানে লিকুইড ইউজ করে থাকি স্যার। লিকুইড ইউজ করি। প্রেসার অ্যাপ্লাই করে। হোয়াট কাইন্ড অফ লিকুইড উই আর ইউজিং? স্যার আমরা অয়েল ইউজ করতে পারি, হাইড্রোলিকে অয়েল ইউজ হয়। আর
ওয়াটারও ইউজ হতে পারে স্যার। নর্মালি আর বেশি প্রেফারেবল অয়েল স্যার। হুম, তো আমরা কোনটাতে পাওয়ার সব থেকে বেশি পাবো, নিউমেটিক না হাইড্রোলিক্স? স্যার পাওয়ার আমরা ইসেতে হাইড্রোলিকে বেশি পাবো, কেন কি ওটা মানে লিকুইড ইউজ হচ্ছে, তো কম্প্রেসিবল নয় স্যার, মানে ইনকম্প্রেসিবল ফ্লুইড আর কি, রাইট। ওই জন্য power। হোয়াট ইজ আইসোমেট্রিক ড্রয়িং? বেসিক বল, বেসিক এক লাইনে বল, ইন ওয়ান ওয়ার্ড। So এটা model is, আমরা যখন কোনো অবজেক্টকে 3D দিয়ে রিপ্রেজেন্ট করি না, 3D অবজেক্ট বানাই, হ্যাঁ yes, সেটাকে yes, আইসোমেট্রিক বলা হয়। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয় আমাদের। yes, আমরা ওয়েল্ডিং এ অনেক সময় নাইট্রোজেন গ্যাস ইউজ করি, কেন করি? নাইট্রোজেন গ্যাসের কাজটা কি? স্যার আমরা নাইট্রোজেন এই জন্য ব্যবহার করতে পারি যাতে মানে ইনার্ট অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য, মানে যাতে অক্সিডেশন না হয়, মানে কোরোশন অক্সিডেশন ওটার জন্য না হয়। অক্সিডেশন হলে স্যার মানে প্রপারলি ওখানে যদি অক্সাইড লেয়ার ফর্ম হয়ে যায়, ওয়েল্ডিং প্রপারলি হবে না, তো হ্যাঁ, তাহলে এই এনভায়রনমেন্টটাকে আমরা কি বলি? একটা টার্ম আছে, সিল্ডিং গ্যাস। শুনেছো তো নামটা? ইয়েস। আচ্ছা, একটু আগে আমি বললাম না কোয়ালিটি কন্ট্রোল, আমরা পাম্পের কোয়ালিটি মেজার করি। সো হোয়াট ইউ মিন বাই কোয়ালিটি কন্ট্রোল? স্যার কোয়ালিটি কন্ট্রোল বলতে আমরা মানে তো পাম্পের যে প্রপারলি ডিসচার্জ দিচ্ছে না, হেড মানে হেড আর ডিসচার্জ ওটা দেখছি স্যার, প্রপারলি পারফরমেন্স বেসিক্যালি আমরা ওটা দেখতে চাইছি স্যার কোয়ালিটির মাধ্যমে। যে একটা ম্যানুফ্যাকচারিং অ্যাঙ্গেল থেকে বললে, ম্যানুফ্যাকচারিং অ্যাঙ্গেল থেকে বললে, ম্যানুফ্যাকচারিং অ্যাঙ্গেল থেকে। ম্যানুফ্যাকচারিং, স্যার কোয়ালিটি কন্ট্রোল বলতে আমরা ওটা দেখতে চাইছি যে মানে ওটার ম্যাটেরিয়ালটা কোরোশন হয়েছে কিনা, ওগুলো মানে প্রপারলি ম্যাটেরিয়ালটা আছে কিনা স্টেটে, মানে কোরোড তাহলে যদি ইম্পেলারটা ড্যামেজ হয়েছে কিনা, তো ওই ওই ব্যাপারগুলো আমরা ওখানে দেখতে পাই কোয়ালিটি চেকে। আর আচ্ছা, তারপরে তোমার বি বি স্পেসিফিক এটা অ্যান্সারটা বলছি। দেখো, যখন কোয়ালিটি কন্ট্রোল বলবে তখন প্রথম আমাদের কি অ্যাকুরেট ডিজাইন লাগবে আমাদের, সেকেন্ড ফ্ললেস ম্যানুফ্যাকচারিং, মানে অ্যাজ পার ডিজাইন আমাদের জিনিসটা ম্যানুফ্যাকচার হয়েছে কিনা প্রথম দেখতে হবে ওটা। আর থার্ড আমাদেরকে দেখতে হবে যে আমরা আউটপুটটা, যেটা যেমন বললে পারফরমেন্সটা ঠিকঠাক পাচ্ছি কিনা। এই তিনটা হচ্ছে মেন ফিচার্স এজ এ কোয়ালিটি কন্ট্রোল। accurate design। তুমি জানো প্রেসার ভেসেল জিনিসটা কি? স্যার প্রেশার ভেসেল হচ্ছে এক টাইপের কন্টেনার স্যার, যার মধ্যে আমরা লিকুইডকে স্টোর করে রাখতে পারি প্রেশারে স্যার, তো সেটাকে প্রেশার ভেসেল বলে থাকি। অনলি কি লিকুইড, গ্যাসও তো স্টোর করা যেতে পারে। ফ্লুইড স্টোর করে রাখতে পারি। আর গ্যাসটা তো ফ্লুইড নয় না। গ্যাস তাহলে গ্যাসও স্টোর করা যায় স্যার। আচ্ছা, তা প্রেসার ভেসেলের শেপগুলো সিলিন্ড্রিক্যাল কেন হয়, স্ফেরিক্যাল কেন হয় না? কারণ স্ফেরিক্যালে তো তোমার স্ট্রেস বেশি উইথস্ট্যান্ড করতে পারে, কিন্তু তাও আমরা কেন সিলিন্ড্রিক্যালি বেশি ইউজ করি? যেমন তুমি কম্প্রেসার দেখবে, কম্প্রেসারের যেটা সেলটা আছে সেটা সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল নয়, কেন?
স্যার লঙ্গিটিউডনাল স্ট্রেস জেনারেট হয় বলি স্যার, মানে আমরা খালি ওখানে একটা হুপ স্ট্রেসের কম্পোনেন্ট পাই মানে স্ফেরিক্যাল হিসেবে। হ্যাঁ, প্রেসার ভেসেলের ক্ষেত্রে তো হুপ স্ট্রেস ম্যাটার করেই, কিন্তু হুপ স্ট্রেসটাকে বেশি উইস্টেন তো বেশি করতে পারবি স্ফেরিক্যাল সেল। হ্যাঁ স্যার, তো ডিজাইনটা স্যার আমাদের মানে লঙ্গিটিউডনাল স্ট্রেসের হিসাবে মানে আমরা ডিজাইনটা ম্যাটেরিয়াল কম লাগবে স্যার, মানে কস্ট কমবে। না, এখানে স্ট্রেসের ব্যাপারটা আসছে না, এখানে আসছে ম্যানুফ্যাকচারিং এর এফিসিয়েন্সিটা। যদি আমরা স্ফেরিক্যাল ম্যানুফ্যাকচারিং করতে যাই সেটা আমাদের খুব টাফ হয়ে যাবে আর অনেকটা কস্টলি হয়ে যাবে। কিন্তু আমরা যদি সিলিন্ড্রিক্যাল করতে যাই, সিলিন্ড্রিক্যালটা অনেক ইজিলি ম্যানুফ্যাকচার করা যাবে আর অনেক চিপলি হবে, এই জন্য আমরা সিলিন্ড্রিক্যাল ইউজ করি। এমনি স্ফেরিক্যালও ইউজ হয় কিন্তু অনেক কম, ম্যাক্সিমাম তুমি লিখতে পারো। ম্যানুফ্যাকচারিং ইজ হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং ইজ অফ ম্যানুফ্যাকচারিং। ওকে, লাস্ট কোশ্চেন আমার, তো গ্র্যান্ড চ্যাট নামটা শুনেছো? গ্র্যান্ড চ্যাট হ্যাঁ স্যার, ওটা ওটা আপনি মর্নিং স্যার মেনশন। জানো কি এটা কোথায় ইউজ হয়? এটা শিডিউলিং। হ্যাঁ, শিডিউলিং, শিডিউলিং ইউজ হয়। এর থেকে বেশি কিছু জানো এটা নিয়ে? না স্যার, এটা সাপোর্ট করে মনে স্যার। মানে এটা একটা জিনিস হচ্ছে যে প্ল্যান করা, যে কোন কাজটা কখন হবে কোন একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে। ঠিক আছে, প্রথম থেকে শিডিউলিং করা থাকে, তাহলে সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো কোনো একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস। স্টেপ মানে প্ল্যানিং এর স্টেপগুলো। হ্যাঁ, প্ল্যানিং এর স্টেপগুলো। সাপোজ ধরে নাও একটা যদি আমরা সাপোজ একটা জিনিস ম্যানুফ্যাকচারিং করছি, প্রথমে সিট কাটিং করলাম, তারপর ওয়েল্ডিং করলাম, তারপর কালারিং করলাম, এগুলো শিডিউলিং কোয়ান্টিটি কোনটা। এমনি তুমি ঠিকঠাকই অ্যান্সার দিচ্ছ, আর একটু প্রিসাইজ হলে ভালো হয় আমার মতে। ঠিক আছে, তোর এমনি প্রিপারেশন আমার অনুযায়ী অনেক ভালো হয়েছে। বাকি কোশ্চেন হবে তোমাকে প্রীতম স্যার করবে। প্রীতম, Thank you, Tuhin sir. So, good evening, Subodip. So, আজ তো তুমি আগে তোমাকে তুহিন স্যার যেমন জিজ্ঞেস করলো সিল্ডিং গ্যাস ওয়েল্ডিং রিলেটেড অনেক কোশ্চেন, তুমি তার অ্যান্সারও দিলে। তো ক্যান ইউ টেল মি হোয়াট ডু ইউ মিন বাই স্প্যাটারিং ইন ওয়েল্ডিং? ওয়েল্ড স্প্যাটার হচ্ছে স্যার এক রকমের ডিফেক্ট স্যার, যেটাতে যে আমাদের যে ওয়েল্ডিং এর ওয়েল্ড রড থেকে ওয়েল্ডের রডের যে মেটালগুলো আছে স্যার, তো ওটা মানে আমাদের যেখানে পেনিট্রেশন হওয়া দরকার স্যার, ওই রুট এরিয়াতে না পড়ে আমাদের যে বেস মেটাল ওটাতে ছড়িয়ে যাচ্ছে স্যার, মানে ড্রপলেট ফাইন ড্রপলেট হিসাবে ওগুলো ছড়িয়ে যাচ্ছে স্যার। তো ওয়েল্ডিংটা মানে সারফেসটা খারাপ হচ্ছে, ওই ডিফেক্টটাকে আমরা ওয়েল্ড স্প্যাটার। Why this kind of thing occurs? This kind of welding spattering type of welding defects occurs. সেটা আমাদের মনে হচ্ছে। Okay, then next question is if you do you know how to counter that weld spatter? না Okay. So next question is can you tell me on the basis of polarity how many types of weldings are there? Polarity of the electrode. স্যার স্ট্রেট পোলারিটি হয়, একটা রিভার্স পোলারিটি হয় স্যার। Yes. স্ট্রেট পোলারিটিতে আমরা ইলেকট্রোডটা আমাদের নেগেটিভ থাকে আর স্যার ওয়ার্কপিসটা পজিটিভ থাকবে। Okay. ইলেকট্রোড পজিটিভ থাকবে, ওয়ার্কপিস নেগেটিভ থাকবে স্যার। ওটা কি সেকেন্ডারটাকে কি বলে? এটা ইলেকট্রোড পজিটিভ থাকবে এবং তোমার ওয়ার্কপিসটা নেগেটিভ থাকবে, ওটাকে কি পোলারিটি বলে?
রিভার্স। রিভার্সই শুনেছি স্যার, রিভার্স পোলারিটি। Okay, don't worry, it is reverse polarity. So, and can you tell me which one gives us the maximum penetration, whether straight polarity or reverse polarity? Which one? স্যার স্ট্রেট পোলারিটিতে হওয়া উচিত, স্ট্রেট পোলারিটি। Why? স্ট্রেট পোলারিটিতে কেন কি, স্ট্রেট পোলারিটিতে আমরা যে হিট জেনারেশন যেটা হচ্ছে স্যার, ওটা 2/3 আমরা ওয়ার্ক পিসে পাচ্ছি আর 1/3 আমরা ইলেকট্রোডে পাচ্ছি। তো হিট মেল্টিং বেশি হচ্ছে স্যার, মানে মেল্টিং প্রসেস। How heat generation 2/3 occur in the welding? মানে আমি বলতে চাইছি যে তোমার যে তুমি বলছো 2/3 হিট জেনারেশন বেশি হচ্ছে, সেটা কেন হচ্ছে? ওয়ার্ক পিসে যেটা হচ্ছে স্ট্রেট পোলারিটিতে কেন হচ্ছে, আর ওতেই কেন হচ্ছে না, ওতে কম হচ্ছে কেন রিভার্সে? হ্যাঁ স্যার, রিভার্স মানে স্ট্রেটে এই জন্য হচ্ছে কেন কি ইলেকট্রোডটা যেহেতু নেগেটিভ স্যার, তো ইলেকট্রনের যে ফ্লো স্যার, একটা ইলেকট্রনের ফ্লো স্যার, ওটা ইলেকট্রোড থেকে ওয়ার্ক পিসে হচ্ছে স্যার। ইলেকট্রনের যে তো প্রোটনও তো ওয়ার্ক পিস থেকে ইলেকট্রোডের দিকে যাচ্ছে। তোমার স্ট্রেট পোলারিটিতে যখন তোমার ইলেকট্রোডটা নেগেটিভ, তো ইলেকট্রন যেমন তোমার ওয়ার্ক পিসের দিকে যাচ্ছে, তেমন ওয়ার্ক পিসটা তোমার পজিটিভ। ওয়ার্ক পিসে তো প্রোটনটা তোমার ইলেকট্রোডের দিকে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি স্যার ইলেকট্রনের ওটা তো ছিল এনার্জি বেশি থাকে স্যার। হুইচ কাইন্ড অফ এনার্জি? Okay, it is kinetic energy. Kinetic energy of the electron is much more higher than the proton. So that's why it's tight and it's the kinetic energy converted into more heat than the reverse one. Okay, that is the reason. So next is, tell me, what do you mean by critical radius of insulation? ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন হচ্ছে আমরা ইনসুলেশন ম্যাটেরিয়ালের সেই রেডিয়াসটা যেটাতে আমরা স্যার পরে স্যার মানে যেখান থেকে স্যার আমরা ম্যাক্সিমাম হিট ট্রান্সফার পাবো স্যার, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন। Really, is it the critical radius of insulation? হ্যাঁ স্যার, ক্রিটিক্যাল ইনসুলেশন নামটা আছে ওর সঙ্গে। মানে ইনসুলেশনে কি হয়, হিট ট্রান্সফারটা কমে যায়, কিন্তু ক্রিটিক্যাল রেডিয়াসটা মানে যেহেতু স্যার রেডিয়াসটা বাড়ছে আমাদের, তো বাড়তে বাড়তে স্যার আমাদের সারফেস এরিয়াটাও বাড়ছে, তো সেটা হচ্ছে এমন একটা ক্রিটিক্যাল রেডিয়াস যার পরে স্যার হিট ট্রান্সফারটা আমাদের। তুমি ওর পরের জিনিসটা বলছো, ওর আগের প্রিটা বলছো। মানে ক্রিটিক্যাল, তুমি বলছো আমরা ক্রিটিক্যাল রেডিয়াসটা বাড়িয়ে দিলে কি হবে, কিন্তু ক্রিটিক্যাল রেডিয়াসটা কি সেটা আমি জিজ্ঞেস করছি তোমার। সেটাও আমি আসতাম সেই কোশ্চেনে পরে, কিন্তু তার আগে তোমার বেসিকটা বলতে হবে। হ্যাঁ স্যার, ক্রিটিক্যাল রেডিয়াস হচ্ছে সেই মানে রেডিয়াস যার মানে যেখান অবধি স্যার আমরা প্রপার ইনসুলেশন পাচ্ছি, তারপর হচ্ছে স্যার হিট ট্রান্সফার। হোয়াট ডু ইউ মিন বাই প্রপার ইনসুলেশন? Rate, amount. How much? Proper means how much insulation? So ideally তো জিরো থাকতে হবে স্যার, মানে ইনসুলেশন মানে হিট ট্রান্সফার আইডিয়ালি মিনিমাম, মানে তোমাকে প্রপারলি ওখানে বলতে হবে we get the minimized heat transfer যেখানে ইনসুলেশন, and beyond that point the heat transfer rate will increase due to যেটা তুমি বলছিলে, যার এরিয়া বেড়ে যায় এবং আরো যা যা রিজন আছে যেটা তুমি বলছিলে, যেটা আমার নেক্সট কোশ্চেন হতো অবভিয়াসলি। ওকে, সো সাপোজ তোমার পিএসইউ ইন্টারভিউ নেওয়া হচ্ছে, ইন্টারভিউতে মোটামুটি এসি রুমই থাকে,
তো একটা এসি রুমের মধ্যে তোমাকে ইন্টারভিউ নিতে নিতে তোমার টেবিলে ধরো একটা কাচের গ্লাসে জল দেওয়া হয়েছে, আর তুমি একটা ধরো স্টিলের ঘড়ি পড়ে গেছো। এরকম 15-20 মিনিট তোমার ইন্টারভিউ চলতে চলতে তোমাকে ইন্টারভিউয়ার কোশ্চেন করলো যে বলো তো শুভদীপ, তুমি কাচের গ্লাসে জলও দেখতে পাচ্ছ আবার ঘড়িটাও দেখতে পাচ্ছ, তা কোনটার টেম্পারেচার সব থেকে কম হবে, কাচের গ্লাসেরটা না ঘড়িটা? দুটোকেই যদি তোমায় স্পর্শ করতে দেওয়া হয়, বা কোনটার টেম্পারেচার বেশি হবে, বা কোন দুটোই সমান হবে, বা কি হবে? হ্যাঁ স্যার, স্যার টেম্পারেচার বেশি আমার হিসাবে জলের হবে। ধরো 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 তোমার, আমি আরেকটু ক্লিয়ারিটির সঙ্গে তোমায় বলছি। ধরো রুমের ভেতরে এসিটা তোমার 26 ডিগ্রিতে চলছে, বাইরের টেম্পারেচার খুব গরম, বাইরে ধরো সেদিনকে খুব গরম, সেদিনকে কলকাতায় খুব ময়েশ্চার আর সঙ্গে গরমও আছে যথেষ্টই, ধরো 34-35 ডিগ্রি চলছে, বাইরে 35 ডিগ্রি টেম্পারেচার আর ঘরে এসিটা মেনটেন করা আছে 26 ডিগ্রি। তোমার 15 মিনিট ইন্টারভিউ চলার পর তোমার সামনে কাচের গ্লাসে যে জল ভর্তি গ্লাসটা আছে সেটা দেখিয়ে এবং তোমার হাতে যে স্টিলের মেটালের ঘড়িটা আছে সেটা দেখিয়ে তোমার ইন্টারভিউয়ার জিজ্ঞেস করলো, বলো তো শুভদীপ, তোমার এই রুমের টেম্পারেচার 26 ডিগ্রি, এখন জলের টেম্পারেচার আর ঘড়ির টেম্পারেচার কত হবে, বা তুমি জলটাকে হাত দিয়ে আর ঘড়িটাকে হাত দিয়ে কোনটাকে বেশি ঠান্ডা অনুভব করবে? হ্যাঁ স্যার, স্যার বেশি ঠান্ডা মানে আমি অনুভব করব ঘড়িকে ছুঁয়ে স্যার। স্যার কেন কি স্টিল যে ওটা হচ্ছে মানে বেটার কন্ডাক্টর অফ হিট, কন্ডাক্টর জলের চেয়ে বেশি ভালো কন্ডাক্টর স্যার। জল অতটা ভালো কত হিটটাকে তাড়াতাড়ি ও মানে থামতে দেয় না, তাড়াতাড়ি ট্রান্সফার করে দিচ্ছে স্যার। ওই হিসাবে আমি বলতে পারি স্যার যে আর জলের স্যার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি অ্যাকচুয়ালি, অনেকটা হিট স্টোর করে রাখতে পারে, তো সেই জন্য টেম্পারেচারটা বেশি হবে স্যার। হ্যাঁ, কন্ডাক্টিভিটিটা ট্রান্সফার কিভাবে হয়, ডু ইউ নো? থ্রু হুইচ মিডিয়াম, ইন মাইক্রো অর ন্যানো লেভেল? স্যার ন্যানো লেভেলই করা উচিত স্যার, এটা ঠিক ক্লিয়ার। ওকে, তুমি ঠিকই বলেছো। কন্ডাক্টিভিটির জন্য যদি তুমি ঘড়িটাকে টাচ করো তাহলে সেটা তোমায় অনেক বেশি ঠান্ডা লাগবে অ্যাজ কম্পেয়ার টু জলের কন্ডাক্টিভিটি অনেক বেশি। ওকে, বাট as we know, the basic of transfer of heat due to conduction is through the atomic vibration. Okay, so as a solid material, it is much more crystalline and it is transfer rate is much higher than water, যেটা হচ্ছে অনেকটাই ক্লোজ স্ট্রাকচার। ওয়াটারে মলিকুলগুলো অনেক স্প্রেড হয়ে আছে, সলিড যেখানে অনেকটা কাছাকাছি আছে, ক্লোজ কম্প্যাক্ট আছে। ওকে, স্যার তো যাই হোক, স্যার মলিকুল ক্লোজ বলতে হবে না, অ্যাটমিক ক্লোজ বলতে হবে স্যার। হ্যাঁ, অ্যাটমিক, যে কোনো কিছুই তো অ্যাটম দিয়েই তো তৈরি হয়, অ্যাটমিক স্ট্রাকচার দিয়েই। ওকে, সো ঠিক আছে, এত ডিপলি তোমাকে যাবে না, তুমি যদি কন্ডাক্টিভিটি যেটুকু বলেছো তাতেই আমার মনে হয় আশা করি সেখানেই থেমে যাবে। তো এটা মাচ ডিপার লেভেল। ইট ইজ দিস কোশ্চেন ওয়াজ আস্কড ইন বার্ক ইন্টারভিউ, ওয়ান অফ বার্ক ইন্টারভিউ। ওকে, সো অ্যান্ড আর আরেকটা যে কোশ্চেন আমি করেছিলাম তোমাকে, তাহলে টেম্পারেচার কোনটার কম বা কোনটার বেশি হবে, জলের হবে না ঘড়ির হবে? ঘরের টেম্পারেচার 26 ডিগ্রি। হ্যাঁ স্যার ঘড়িটাই কম হবে, কেন কি ওয়াটারের স্যার যে স্পেসিফিক হিট সেটা বেশি স্যার, তো অনেকটা স্টোর করে রাখতে পারে। টেম্পারেচার, হোয়াট ইজ টেম্পারেচার? Is it a property or function? Temperature is a property, so how can it be changed for different material? It is your feelings, that's why you are feel that due to conductivity your watch is much more cooler than that of water. But how can the temperature be different for different material? Okay, temperature remains same, but your feelings due to conductivity is different. That's why you feel that the metal clock is much, due to its heat transfer rate, metal is much cooler than that of water. Okay,
So next question is, so same OTRE related আমি question তোমাকে করতাম, why conductivity of material is much higher than non-conductive material, তাও আরেকবার করছি তোমাকে, why conductivity of material or metal, conductivity of metal is higher than non-metal. হ্যাঁ স্যার, মেটালসে ফ্রি ইলেকট্রনস থাকে স্যার, আর নন মেটালে আমরা ফ্রি ইলেকট্রন পাই না। তো তো ওটার জন্য স্যার হিট ট্রান্সফার, যে যে ফ্রি ইলেকট্রন, যে ওটার জন্য হিট ট্রান্সফারটাও করতে পারে মেটাল ফ্রি ইলেকট্রন থাকার জন্য স্যার। প্রপারলি ক্রিস্টালাইন স্ট্রাকচারে থাকে একটা মেটাল, যেটা নন মেটাল থাকে না প্রপার ক্রিস্টালাইন স্ট্রাকচারে, সেই জন্য ট্রান্সফার অফ হিটটাও